২০২৫ সালের জুলাই। কুন্নুর শহরটা আজ যেন বৃষ্টির তোড়ে একদম নুয়ে পড়েছে। গভীর রাত, চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। আরব সাগর থেকে ধেয়ে আসা নোনা বাতাস জানালার পর্দাগুলোকে অবাধ্যের মতো দোলাচ্ছে, আর সেই বাতাসের সাথে মিশে আছে পয়ন্নুর বন্দরের পুরনো ভেজা কাঠ, শুটকি মাছ আর সোদা মাটির একটা কড়া গন্ধ। ঠিক যেন কোনো পুরনো জখম নতুন করে চঞ্চনিয়ে উঠছে। বাইরে ছাদের ওপর বৃষ্টির সেই চেনা উন্মাদনা, কিন্তু আরতি লক্ষ্মীর ভেতরে তার চেয়েও বড় এক শূন্যতা হাহাকার করছে। আরতি লক্ষ্মী মেনন, কুন্নুরের ডিস্ট্রিক্ট কালেক্টর। দিনের আলোয় আরতি লক্ষ্মীর একটা কড়া চাহনিতে সচিবালয়ের করিডোর থমকে যায়। দুর্নীতিবাজদের কপালে ঘাম ছোটে। লোকে বলে ম্যাডামের চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলার সাহস কারণেই। কিন্তু এই রাত নামলেই সেই দাপুটে কালেক্টর সত্তাটা খসে পড়ে। বিশাল এই সরকারি বাংলোর দেওয়ালগুলো যেন আরতি লক্ষ্মীকে গিলতে আসে। ফাইলগুলো আলমারিতে বন্দি, ফোনগুলো নিশ্চুপ। এমনকি বাংলোর পরিচারকেরাও যখন নিজেদের কোয়ার্টারে চলে যায়, আপনি একা হয়ে পড়েন সেই এক কাপ চায়ের সাথে, যা প্রতি রাতের মতো আজও অবহেলায় ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে। আরতি লক্ষ্মীর সামনে রাখা আছে সেই কাঠের ছোট বাক্সটা। ওটার ভেতর কার্তিক দেব মেননের একটা পুরনো মুন্ডু, হলদে হয়ে যাওয়া এক টুকরো কাগজ, আর ৮ বছর ধরে লালন করা কিছু না ফুরোনো স্বপ্ন। লোকে বলে কার্তিক এখন অতীত। সমাজ, পরিবার সবাই আপনাকে শিখিয়েছে যে জীবন তো থেমে থাকে না, তাকে এগিয়ে নিতে হয়। কিন্তু এই মনকে কে বোঝাবে? কিছু মানুষ তো মরার পরেও আপনার নিঃশ্বাসের সাথে জড়িয়ে থাকে। বৃষ্টির শব্দ শুনতে শুনতে আরতি লক্ষ্মীর মাথায় তখন কেবল একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। যদি হারানো কেউ ফিরে আসে, কিন্তু এমন বেশে যা পৃথিবী চিনতে অস্বীকার করে, আপনার মন কি তবুও তাকে চিনে নিতে পারবে? সেই উত্তরটা হয়তো পরের দিনই পয়ান্নুরের কোনো এক নাম না জানা গলিতে আপনার জন্য অপেক্ষা করছিল। সকালে কালেক্টরেটে পা রাখতেই আরতি লক্ষ্মীর চোখ আটকে গেল বারান্দার এক কোণে। কয়েকটা মৎস্যজীবী পরিবার জবুথবু হয়ে বসে আছে। বৃষ্টির ছাঁটে সবার কাপড় ভিজে সপসপ করছে। তাদের হাতে ধরা কিছু পুরনো হলদেটে কাগজ, আর চোখের কোণে সেই পরিচিত ভয়। এই ভয়টা কেবল তাদেরই থাকে যাদের বুক ভরা সত্যি আছে, কিন্তু সামনের ক্ষমতাধর মানুষগুলোকে বিশ্বাস করতে সাহস পায় না। আরতি লক্ষ্মী ফাইলটা হাতে নিলেন। ঘটনাটা পয়ান্নুরের উপকূলীয় অঞ্চলের পুরনো জেলে পরিবারগুলোর জমি নিয়ে। নথিপত্র বলছে তারা নাকি স্বেচ্ছায় জমি বিক্রিতে সায় দিয়েছে, কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে থাকা ওই মানুষগুলোর থর থর করে কাঁপা হাতগুলো অন্য কথা বলছিল। সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ জেলে ধীর গলায় বললেন, ম্যাডাম, আমরা জমি বেচিনি। ওরা আমাদের ভুল বুঝিয়ে সাদা কাগজে আঙুলের ছাপ নিয়েছে। বলেছে এটা না করলে ঘরবাড়িও যাবে, নৌকো কেড়ে নেবে। তৎক্ষণাৎ আপনি ভিলেজ অফিসার আর তহসিলদারকে ডেকে পাঠালেন। তাদের উত্তরগুলো ছিল দায়সারা, প্যাঁচালো। কিন্তু আরতি লক্ষ্মী চোখ মিথ্যার আস্তরণ চিনে নিতে এক মুহূর্তেও সময় নেয় না। আপনি ফাইলটা সজোরে বন্ধ করে খুব শান্ত কিন্তু স্থির গলায় বললেন, আমি নিজে ওখানে গিয়ে তদন্ত করব। ঘরটায় এক মুহূর্তের জন্য পিন পতন নীরবতা নেমে এলো। আরতি লক্ষ্মীর পিয়ে মৌসুমী তড়িঘড়ি করে বৃষ্টির দোহাই দিয়ে নিরাপত্তার কথা মনে করিয়ে দিতে চাইলেন। কিন্তু আরতি লক্ষ্মী জানতেন, যাদের ঘরের চালে লাল নিশান ঝুলিয়ে দিয়ে আসা হয়েছে, তাদের জন্য কোনো আবহাওয়া বা মৌসুমী অনুকূল হয় না। তাদের জীবনটাই তো এখন ধ্বংসের মুখে। দুপুর গড়ানোর আগেই আরতি লক্ষ্মীর গাড়ির বহর পয়ান্নুরের দিকে রওনা দিল। জানালার বাইরে বৃষ্টির জলে ধোয়া নারকেল গাছগুলো ঝকঝক করছিল। রাস্তার ধারের ছোট ছোট মাটির ঘর থেকে কাঠের উনুনের ধোঁয়া বের হচ্ছে। কোথাও বাচ্চারা মনের সুখে কাগজের নৌকা ভাসাচ্ছে, আবার কোথাও মহিলারা ঘরের দরজায় দাঁড়িয়ে বিস্ময় নিয়ে দেখছে কালেক্টরের গাড়ি।
এই এলাকাটা নিয়েই কার্তিক বলতো, এখানকার নৌকোগুলো শুধু কাঠ দিয়ে তৈরি হয় না আরতি, এক একটা নৌকার সাথে জড়িয়ে থাকে এক একটা পরিবারের খিদে, আশা আর বেঁচে থাকার লড়াই। পুরনো বন্দরের কাছাকাছি আসতেই লোনা জল, মাছ আর ভেজা দড়ির একটা তীব্র গন্ধ নাকে এলো। দূর নৌকা তৈরির কারখানায় হাতুড়ি পেটার শব্দ শোনা যাচ্ছে, একটানা, ছন্দবদ্ধ। মনে হচ্ছিল যেন এক প্রাচীন ঐতিহ্য আজও ধুঁকতে ধুঁকতে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আরতি লক্ষ্মীর গাড়িটা এসে থামল ইব্রাহিম কাকার চায়ের দোকানের সামনে। টিনের চাল থেকে জল টপকে পড়ছে নিচের কাদার উপর। চারদিকে জুতোর ছাপ আর চুল্লিতে রাখা কেতলি থেকে ভাঁপ ওঠা ধোঁয়ায় এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে। গাড়ি থেকে নামতে গিয়েও আপনার পা থমকে গেল। দোকানের এক কোণে বসা লোকটা যেন ভিড়ের অংশই নয়। জট পাকানো চুল, রুক্ষ দাড়ি আর তালি মারা পুরনো কাপড়, ঠিক যেন ভবঘুরে। কিন্তু সে হাত পাচ্ছে না। তার চুপচাপ বসে থাকার ভঙ্গিটা এমন ছিল যে দেখে মনে হয় সে কোনো করুণা নয়, শুধু এক চিলতে ছায়া চাইছে। তার সামনে একটা ছোট মেয়ে দাঁড়িয়েছিল, হাতে চামেলি ফুলের মালা। পরে জেনেছিলেন ওর নাম লাবণ্য, কিন্তু সেই মুহূর্তে ও ছিল কেবল এক ক্ষুধার্ত শিশু। তার চোখে যে ক্লান্তি ছিল তা ওর বয়সের সাথে বড্ড বেমানান। লোকটা তার ময়লা পুটলি থেকে একটা শুকনো আপ্পাম বের করে দুভাগ করল। বড় অংশটা বাড়িয়ে দিল মেয়েটির দিকে। লাবণ্য প্রথমে একটু ভয় পেলেও পরে হাত বাড়িয়ে খাবারটা নিয়ে নিল। লোকটা নির্লিপ্ত মুখে নিজের ছোট টুকরোটা চিবোতে লাগল। বুকের ভেতরটা যেন মুহূর্তের জন্য কেঁপে উঠল আরতি লক্ষ্মীর। এ তো স্রেফ দয়া নয়, এ দৃশ্যের সাথে আরতির কোনো এক গভীর নারীর টান আছে। কার্তিকও তো ঠিক এমনটাই করত। ও বলতো, আরতি, নিজের ভাগের অংশটা যেদিন অন্যকে দিতে পারবে সেদিন বুঝবে তোমার ভাণ্ডার ফুরিয়ে যায়নি। পরক্ষণে নিজেকে শাসন করলেন, না আরতি, আবেগপ্রবণ হওয়া চলবে না। ৮টা বছর ধরে প্রতিটি অজানা মুখে কার্তিককে খুঁজে ফেলার এই যে ক্লান্তি, তা আপনাকে তাড়া করে ফিরছে। ঠিক তখনই বাতাসের একটা ঝাপটায় লোকটার ছেঁড়া জামার আস্তিন একটু সরে গেল। আরতির নিঃশ্বাস আটকে এলো। লোকটার কবজিতে একটা পুরনো তামার কড়া, ঘষা লেগে রং চটে গেছে, কিন্তু ওপরের সেই খোদাই করা ছোট নৌকোর নকশাটা এখনো স্পষ্ট। আপনার আঙুলগুলো হিম হয়ে এলো। এই কড়াটা আপনার বাবা বিয়ের দিন কার্তিককে পরিয়ে দিয়েছিলেন। কার্তিক হাসতে হাসতে বলেছিল, অপ্পা, এটা আমার হাত থেকে তখনই খুলবে যখন আমার শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে। আপনি পলকহীন চোখে দৃশ্যটা দেখছিলেন। লোকটা তার পুটলি বেঁধে উঠে দাঁড়ানোর তোড়জোড় করছে। হয়তো এখনই সেই ভিড়ের মধ্যে হারিয়ে যাবে। হয়তো ৮ বছরের এই দীর্ঘ প্রতীক্ষা আবার একটা ভুল মোড়ে এসে দাঁড়াবে। কিন্তু সেই মুহূর্তে আপনার ভেতরে জমে থাকা পাথরটা যেন হঠাৎ ফেটে চৌচির হয়ে গেল। আপনার যুক্তি তখনও চিৎকার করে বলছিল, এ হতে পারে না, কিন্তু বুকের ভেতরটা আজ কোনো তর্কের ধার ধারল না। আরতি, এই মানুষটাকে আজ অন্তত হারিয়ে যেতে দিও না। মনের এই আর্তনাদ আপনাকে এক মুহূর্ত স্থির থাকতে দিল না। লোকটা তখন তার পুটলিটা গুটিয়ে ফেলার শেষ চেষ্টা করছে, যেন একটু দেরি হলেই সেই ভিড় আর কানাগলির অন্ধকারে বেমালুম মিলিয়ে যাবে। গাড়ির দরজাটা খুলে বাইরে পা রাখলেন আপনি। বৃষ্টির তেজ কমে এসেছে, এখন শুধু বাতাসে ভাসা কুয়াশার মতো ঝিরিঝিরে ফোঁটা। কিন্তু আপনার কাছে তখন পুরো দুনিয়াটা ধোঁয়াটে হয়ে এসেছে। আপনার সিকিউরিটি অফিসাররা তড়িঘড়ি করে এগিয়ে আসছিল ছাতা নিয়ে, কিন্তু আপনি হাত তুলে তাদের আটকে দিলেন। চোখের ইশারায় বোঝালেন, ভিড় সামলাও, কিন্তু এই লোকটাকে কেউ ভয় দেখাবে না। অফিসাররা হতভম্ব। এই কয়েক মিনিট আগেও যে কালেক্টরের চোখে ছিল শাসনের বরফ শীতল কঠোরতা, সেখানে এমন হাঁকার এলো কোথা থেকে? আপনি খুব নিচু স্বরে ডাকলেন, কার্তিক। লোকটা পুটলির গিটটা দিতে গিয়েও মূর্তির মতো জমে গেল। মুখটা তুলল ঠিকই, কিন্তু ওই চোখে চেনার কোনো লেশ নেই। আছে শুধু এক অদ্ভুত আতঙ্ক। সে হড়বড় করে ২ পা পিছিয়ে গিয়ে কাঁপা গলায় বলতে লাগল, না ম্যাডাম, আমি কার্তিক নই, লোকে আমাকে রাজু ডাকে। আমি তো কোনো ঝামেলা করছিলাম না। আমি এখনই চলে যাচ্ছি। একজন পুলিশ তাকে আটকাতে হাত বাড়াতেই সে একদম নুয়ে পড়ল। ২ হাত জোর করে জান ভিক্ষা চাওয়ার মতো করে বলল,
আমাকে থানায় নিয়ে যাবেন না ম্যাডাম, আমি কিচ্ছু চুরি করিনি। বাচ্চাটা না খেয়েছিল বলে একটু খাবার দিয়েছি। ভগবানের দিব্যে, আমি খারাপ লোক নই। এই ভয়টা আজকের নয়, বছরের পর বছর তাড়া খাওয়ার অপমানের দাগ লেগে আছে ওর গলায়। ঠিক তখনই ছোট্ট লাবণ্য ফুলের সাজিটা বুকে জড়িয়ে সামনে এসে দাঁড়াল। বলল, ম্যাডাম, উনি খুব ভালো মানুষ, উনি আমার জন্য কতবার খাবার এনেছেন। লাবণ্যর ওই ছোট্ট চোখে এক পাহাড় বিশ্বাস ছিল। সেই বিশ্বাস আপনার বুকের ভেতর ধরফড়ানিটা আরও বাড়িয়ে দিল। আপনি পা টিপে টিপে লোকটার কাছে গেলেন, ঠিক যেভাবে কেউ কোনো আহত পাখির কাছে যায়, যাতে সামান্য শব্দেও সে ডানা ঝাপটে পালিয়ে না যায়। আমি তোমাকে কোথাও নিয়ে যাব না। আপনার গলার স্বর নিজের কানেই অপরিচিত শোনাল, বড্ড নরম, বড্ড ভিজে। শুধু একবার আমার দিকে তাকাও। সে তাকালো না, চোখ জোড়া মাটির দিকেই স্থির করে রাখল। হয়তো রাস্তায় ঘাটাতে ঘাটাতে ওর অভ্যেস হয়ে গেছে যে বড় লোকেরা সামনে এলে হয় গালাগাল দেয়, নয়তো মারতে আসে। আপনি ওর ঠিক সামনে গিয়ে দাঁড়ালেন। তোমার হাতের এই কড়াটা, এটা কোথায় পেলে? প্রশ্নটা শুনেই সে ঝটকা দিয়ে কবজিটা পিছনে সরিয়ে নিল। আমি জানি না ম্যাডাম, যেটুকু মনে পড়ে এটা আমার হাতেই ছিল। অনেকে বলেছে বেচে দিতে, অনেক টাকা পাওয়া যেত, কিন্তু কেন জানি না এটা হাত থেকে খোলার কথা ভাবলেই বুকটা কেঁপে ওঠে। আপনার চোখের কোণ ফেটে জল আসতে চাইল, কিন্তু আপনি দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালেন। এখন কান্নার সময় নয়, এখন লোকটার ভরসা জেতা জরুরি। আপনি একটু ঝুঁকে ওর কবজিটার দিকে গভীর মনোযোগ দিলেন, আর ঠিক তখনই আপনার নজর গেল বুড়ো আঙুলের ঠিক নিচের ওই দাগটার ওপর। একটা হালকা বাঁকা রেখা, পুরনো কোনো গভীর ক্ষতের চিহ্ন। মুহূর্তে আপনার স্মৃতি ৮ বছর পিছিয়ে গেল। কার্তিক একবার এক জেলের নৌকো ঠেলা দিতে গিয়ে জালে হাত কেটে ফেলেছিল। দড়ির টানে ছাল উঠে গিয়েছিল ওর। আপনি নিজে হলুদ বেটে সেই জখমে লাগিয়ে দিয়েছিলেন। সন্দেহের শেষ দেওয়ালটুকুও ধসে পড়ল। আপনার ঠোঁট কাঁপছিল, কিন্তু গলা দিয়ে পরিষ্কার শব্দ বেরিয়ে এলো, কার্তিক, তুমি আমার স্বামী। কথাটা শুনে লোকটা যেন পাথরের মূর্তি হয়ে গেল। তারপর খুব ধীরে ধীরে মাথা নাড়ল। না ম্যাডাম, আমার কোনো ঘর নেই, আমার কোনো বউ নেই, আমি কারো কেউ নই। আপনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, হাঁটু গেড়ে বসে পড়লেন ওর সামনে। আপনার দামি সিল্কের শাড়ির আঁচল ভিজে কাদা আর নোংরা মাটিতে মাখামাখি হয়ে গেল, কিন্তু আপনার সেদিকে খেয়াল নেই। আশপাশের পুরো ভিড়টা যেন এক লমহায় বোবা হয়ে গেল। দূরে ইব্রাহিম কাকার দোকানে উনুনে রাখা কেটলিটার শোঁ শোঁ আওয়াজও তখন পরিষ্কার কানে আসছিল। আপনি ওর চোখের দিকে তাকিয়ে স্থির গলায় বললেন, এই পৃথিবী তোমাকে শিখিয়েছে যে তুমি কারো নও, কিন্তু সত্যিটা হলো তুমি কার্তিক দেব মেনন, আর আমি আরতি। আপনার নামটা ওর কানে যেতেই চোখের পাতায় একটা অদ্ভুত কাঁপন খেলে গেল। মনে হলো অনেক বছর ধরে বন্ধ থাকা কোনো মূর্ছে ধরা দরজার ওপাশে কোনো স্মৃতি যেন পাশ ফিরে শুল। সে খুব অস্ফুট স্বরে দুবার বিড়বিড় করল, আরতি। শুধু এইটুকু শোনা। আপনার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল, চোখ ফেটে জল নামল, কিন্তু আপনি তাড়াহুড়ো করে ওকে জড়িয়ে ধরতে গেলেন না, কারণ লোকটা এখনো কুঁকড়ে আছে, এখনো সে ভয়ের ঘোর থেকে বেরোতে পারেনি। আপনি শুধু ওর সামনে শান্ত হয়ে বসে রইলেন, সমান সমানে, পরম ধৈর্যের সাথে। আপনার নীরবতা যেন বলছিল, আমি তোমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাব না কার্তিক, আমি তোমাকে আগলে ঘরে ফিরিয়ে নেব। সেই মেঘলা দুপুরে রাস্তার ওই ভিড়, পুলিশ, বড় বড় অফিসার আর সাধারণ জেলেরাও এক অকল্পনীয় ঘটনার সাক্ষী হয়ে থাকল। যাকে লোকে রাজু বলে শহরের এক কোণে আবর্জনার মতো সরিয়ে দিয়েছিল, সে আজ প্রমাণিত সত্যের মতো আপনার সামনে বসে। কিন্তু ওকে নিয়ে যেতে হবে খুব সাবধানে, যাতে ওর মনে না হয় যে আবারও কেউ ওকে জোর করে কোনো অচেনা অন্ধকারে ছুঁড়ে দিচ্ছে। আপনার ভেতরে তখন আবেগের সুনামি বইছে, কিন্তু আপনি শক্ত হাতে লাগাম ধরলেন। হাত তুলে সিকিউরিটি অফিসারদের থামিয়ে দিলেন। গলার স্বর ছিল একদম নিচু, কিন্তু তাতে এমন এক ইস্পাত কঠিন জেদ ছিল যে সবাই কয়েক পা পিছিয়ে গেল।
কেউ ওকে ছোবে না। আপনি আদেশ দিলেন, ভিড় সরিয়ে দিন, রাস্তা খালি করুন, বাকিটা আমি নিজে সামলাব। কার্তিক তখনও মাকিতে কুকড়ে বসে। ওর চোখগুলো একবার পুলিশের ইউনিফর্মের ওপর গিয়ে থমকাচ্ছে, পরক্ষণেই ফিরে আসছে সেই সরকারি নীল বাতির গাড়ির দিকে। এমনকি যারা কৌতূহলী হয়ে মোবাইল ফোনে ভিডিও করছিল তাদের দিকে তাকিয়েও সে ভয়ে সিটিয়ে যাচ্ছিল। এই সব কিছুই ওর কাছে কোনো পুরনো বিভীষিকার মতো। সে আরও একটু পিছিয়ে যাবার চেষ্টা করে ফ্যাঁসে গলায় বলল, ম্যাডাম, আমাকে কোথাও নিয়ে যাবেন না। আমি এই আস্থা করেই ভালো আছি। আমি আমি খুব নোংরা। আমি কারো ঘরে থাকার যোগ্য নই। আপনি একটু ঝুঁকে ওর খুব কাছে মুখ নিয়ে বললেন, নোংরা কাপড় তো ধুয়ে ফেলা যায় কার্তিক, কিন্তু আজ যদি আমি তোমাকে আবারও এই রাস্তায় ফেলে যাই, তবে আমার মনে যে দাগটা পড়বে সেটা এই জন্মে আর ধোয়া যাবে না। সে ফ্যাল করে আপনার দিকে তাকিয়ে রইল, যেন কথাগুলোর মানে বোঝার আপ্রাণ চেষ্টা করছে। আপনার মুখটা হয়তো এখনও ওর স্মৃতিতে স্পষ্ট নয়, কিন্তু আপনার ওই আকুতিটা বোধহয় ওর অবচেতন মনে কোথাও ধাক্কা দিচ্ছিল। আপনার গলার ওই অদ্ভুত মায়া লোকটাকে যেন আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছিল। আপনি গায়ের ওড়নাটা খুলে ওর ভেজা কাঁধের ওপর জড়িয়ে দিলেন। সে আতকে উঠে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আপনি আলতো করে ওর হাতটা ধরে ফেললেন। কাপড় মানুষের চেয়ে বড় নয় কার্তিক, আর তুমি কোনো বোঝাও নও। একপাশে লাবণ্য দাঁড়িয়ে কাঁদছিল। ছোট ছোট আঙুল দিয়ে ওর ফুলের ঝুড়িটা এমনভাবে আঁকড়ে ধরেছিল যেন ওর একমাত্র আশ্রয় ওটাই। ইব্রাহিম কাকা চায়ের দোকানের সামনে স্থবির হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের সবার চোখে তখন একটাই প্রার্থনা, এই মানুষটা যেন আর কোনো অন্ধকার গলিতে হারিয়ে না যায়। আপনি লাবণ্যের দিকে তাকিয়ে একটু মাথা নাড়লেন। মেয়েটা বুঝে গেল ওর আচ্ছম আর একা নয়। আপনি কার্তিককে ধরে ওঠানোর চেষ্টা করলেন। ওর শরীরটা খড়কুটোর মতো হালকা হয়ে গেছে, কিন্তু ওর মনে ভয়ের পাহাড় জমেছিল। প্রতি 2 পা অন্তর সে থমকে দাঁড়াচ্ছিল, যেন নিশ্চিত হতে চাইছিল যে সত্যিই কেউ ওকে মারতে বা তাড়িয়ে দিতে আসবে না তো। একজন কনস্টেবল সাহায্য করতে এগিয়ে আসছিল, কিন্তু আপনি চোখের ইশারায় তাকে থামিয়ে দিলেন। কার্তিকের দিকে তাকিয়ে শুধু বললেন, আস্তে চলো, কোনো তাড়া নেই, আমি তো আছি। নীল বাতির সরকারি গাড়িটার সামনে গিয়ে সে পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। ভেতরকার ঝকঝকে সিটগুলোর দিকে তাকিয়ে সে পা পিছিয়ে নিতে চাইল। আমি নিচে বসে যাব, বিড়বিড় করে বলল ও। আমার এসব জায়গায় বসার অভ্যেস নেই ম্যাডাম। বুকের ভেতরটা মুচড়ে উঠলেও আপনি ম্লান হাসলেন। অভ্যেস বদলে যায় কার্তিক, আজ শুধু আমার পাশে বসো। সেই ময়লা পুটলিটা বুকে জাপটে ধরে সে কোনো মতে সিটের এক কোণে বসল। আপনি ওর ওই পুটলিটা কেড়ে নিতে গেলেন না। ওতে কি আছে? পুরনো ন্যাকড়া, শুকনো রুটি, নাকি কয়েকটা পাথর? ওসব পরের কথা। যার কাছ থেকে পৃথিবী সব কেড়ে নিয়েছে তার কাছে ওই ভাঙাচোরা জিনিসগুলোই হয়তো বেঁচে থাকার অবলম্বন। গাড়ি যখন পয়ান্নরের গলি ছেড়ে বাংলোর দিকে ছুটছে, কার্তিক সারাক্ষণ জানালার বাইরে তাকিয়েছিল। মাঝে মাঝে হঠাৎ লজ্জা বা ভয়ে চোখ নামিয়ে নিচ্ছিল। আপনি ওর পাশেই ছিলেন, কিন্তু একটু দূরত্ব রেখে, যাতে সে কুকুরে না যায়। আপনার পিয়ে ফিসফিস করে জানাল যে চায়ের দোকানের ওই দৃশ্যটা লোকের রেকর্ড করে ফেলেছে এবং খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। আপনি এক মুহূর্ত দেরি না করে হুকুম দিলেন, মিডিয়া পরে, আগে ডাক্তারের ব্যবস্থা করো। কালেক্টর বাংলোর গেটে পৌঁছতেই দেখা গেল সাংবাদিকদের ভিড়। ক্যামেরার ফ্ল্যাশগুলো দূর থেকেই আপনার চোখে এসে বিঁধছিল। গাড়িটা সোজা বাংলোর ভেতরে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন আপনি। গাড়ি থেকে নামার পর বারান্দায় পা রাখতেই কার্তিক আবার পাথরের মতো জমে গেল। বিশাল ওই বারান্দা, আয়নার মতো চকচকে মেঝে, দেওয়ালে টাঙানো ফ্রেম আর গৃহকর্মীদের কৌতূহলী চোখের চাউনি, সব মিলিয়ে সে ভীষণ কুঁকড়ে যাচ্ছিল। অভ্যাসবশত সে মেঝেতেই বসে পড়তে যাচ্ছিল। আপনি চোখের ইশারায় সবাইকে ওখান থেকে সরিয়ে দিলেন। কড়া গলায় কিন্তু নিচু স্বরে সবাইকে সাবধান করে দিলেন, কেউ ওকে কোনো প্রশ্ন করবে না, কেউ ওর দিকে ওভাবে তাকিয়ে থাকবে না। তারপর আপনি নিজেই ওর পাশে মেঝেতে বসে পড়লেন। ওর চোখের দিকে তাকিয়ে খুব শান্তভাবে বললেন, এই ঘর তোমাকে ভয় দেখানোর জন্য নয় কার্তিক,
এই দেওয়ালগুলো তোমাকে আরাম দেওয়ার জন্য। কিছুক্ষণ পরেই ডাক্তার রেখা জোসেফ এলেন। অভিজ্ঞ এই চিকিৎসকের চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। তিনি এসেই আপনাকে কানে কানে বললেন, এদের জন্য ওষুধের চেয়েও বেশি জরুরি হল নিরাপদ বোধ করা। ডাক্তার রেখা খুব সাবধানে যথেষ্ট দূরত্ব বজায় রেখে কার্তিকের পাশে বসলেন। কোনো তাড়াহুড়ো নেই। তিনি পরম মমতায় ওর নাড়ি পরীক্ষা করলেন, পুরনো জখমগুলো দেখলেন। বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো অপুষ্টি আর মানসিক আঘাতের দাগগুলো তিনি এক নিমিষেই চিনে নিলেন। ডাক্তারের প্রতিটি স্পর্শে কার্তিক বারবার চমকে উঠছিল, আর প্রতিবারই আপনি ওর হাতটা আলতো করে চেপে ধরছিলেন। পরীক্ষা শেষে ডাক্তার রেখা খুব নিচু স্বরে আপনাকে বললেন, স্মৃতিকে জোর করে ফিরিয়ে আনা যায় না আরতি। ওর এখন পেট ভরে খাবার, লম্বা ঘুম আর এক সমুদ্র ভরসা দরকার। ও যদি আবার নিজের পরিচয় ফিরে পায়, তবে সেটা ভালোবাসা দিয়েই সম্ভব, জোর করে নয়। বাইরে তখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। বাংলোর গেটের ওপারে পুরো দুনিয়া এক রাশ প্রশ্ন নিয়ে ভিড় করে আছে। কিন্তু আপনার ওই বিশাল ঘরের ভেতরে কেবল কার্তিকের ভারী নিঃশ্বাসের শব্দ। ক্লান্তিতে সে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছে। সেই ময়লা পুটলিটা তখনও ওর পাশেই আছে, আর ওর রুক্ষ মুঠোয় বন্দী হয়ে আছে আপনার হাত। আপনার তখন মনে হচ্ছিল আপনি ওকে রাস্তা থেকে ঘর পর্যন্ত ঠিকই নিয়ে এসেছেন, কিন্তু আসল লড়াইটা বোধহয় আজ থেকেই শুরু হল। ওকে ওর হারিয়ে যাওয়া নাম, ওর ফেলে আসা জীবন আর বুকের ভেতরের সেই সাহসটুকু ফিরিয়ে দিতে হবে। খুব ধীরে, কোনো চিৎকার ছাড়াই, শুধু বিশ্বাসের হাত ধরে। সেই রাতে কার্তিককে ওষুধ খাইয়ে একটু শান্তিতে ঘুমানোর সুযোগ করে দেওয়া হলো, কিন্তু আপনার নিজের ভেতর স্বস্তি বা আরামের লেশ মাত্র ছিল না। ঘরের টিমটিমে আলোয় কার্তিকের মুখটা এখন বেশ শান্ত দেখাচ্ছে, কিন্তু এ সেই শান্তি নয় যা কোনো মানুষ ঘরে ফেরার পর পায়। এ হল চরম অবসাদের এক নিস্তব্ধতা। শরীর যখন আর বইতে পারে না, তখন সে বাধ্য হয়েই শান্ত হয়ে যায়। আপনি দরজার কাছে দাঁড়িয়ে অপলক চোখে ওকে দেখছিলেন। মনের ভেতর কেবল একটা প্রশ্নই হাতুড়ি পিটছিল, এই ৮টা বছর ও কোন কোন নরক পার হয়ে এসেছে। কতগুলো হাত ওকে ধাক্কা দিয়ে নর্দমায় ফেলেছে, আর কতগুলো অচেনা মানুষ ওকে দুমুঠো অন্ন দিয়ে বাঁচিয়ে রেখেছে। সকাল হতেই আপনি পিএকে ডেকে কড়া নির্দেশ দিলেন, এই কবছর যারা ওকে দেখেছে বা চেনে তাদের বাংলোয় নিয়ে আসতে হবে। তবে সাবধান করে দিলেন, খবরদার কোনো পুলিশের জেরার মতো যেন না হয়। ওরা আসবে আমার অতিথি হয়ে। আপনি জানতেন এই গরিব মানুষগুলো সরকারি দালানের জাঁকজমক দেখলেই কুঁকড়ে যাবে। তাই ড্রয়িং রুম ছেড়ে আপনি তাদের বসার ব্যবস্থা করলেন পেছনের খোলা বারান্দায়, যেখানে বৃষ্টির পরের সোঁদা গন্ধ আর গাছের ভেজা পাতার সতেজতা মিলেমিশে একাকার হয়ে আছে। লাবণ্য আজও ওর ছোট্ট হাতে চামেলির একটা মালা জড়িয়ে রেখেছে। সে একবার মালার দিকে তাকাচ্ছে তো পরক্ষণেই আপনার দিকে। আপনি ওর পাশে বসে খুব নিচু গলায় জিজ্ঞেস করলেন, কতদিন ধরে চেনো ওকে মা? মেয়েটা মাথা নিচু করে বলল, ৩ বছর হবে ম্যাডাম। সবাই ওকে রাজু বলে ডাকত। কেউ খ্যাপাত, কোনো বাচ্চা আবার পাথরও ছড়ত, কিন্তু উনি কোনোদিন কাউকে একটা কটু কথা বলেননি। যেদিন আমার ফুল বিক্রি হতো না, উনি আমার পাশে এসে চুপটি করে বসে থাকতেন, যাতে একা পেয়ে কেউ আমাকে বিরক্ত করার সাহস না পায়। আপনি স্তব্ধ হয়ে শুনছিলেন। এই তথ্যটা একদম নতুন। কার্তিক কেবল দয়ালু ছিল না, নিজে ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরেও সে অন্যকে আগলে রাখার ক্ষমতা হারায়নি। লাবণ্য আরও বলতে লাগল, একবার বাজারে খুব জল জমেছিল। আমার চপ্পলটা ছিঁড়ে যাওয়ায় আমি কাঁদছিলাম। উনি কোথা থেকে যেন নারকেলের দড়ি জোগাড় করে আনলেন। তারপর খুব যত্ন করে আমার চপ্পলটা বেঁধে দিয়ে বললেন, যা, এখন আর ভয় নেই, চল। নিজের নামটা পর্যন্ত ও মনে রাখতে পারেনি, কিন্তু এটুকু ভোলেনি যে একটা ছোট বাচ্চাকে রাস্তায় খালি পায়ে হাঁটতে দেওয়া উচিত নয়। আপনার গলাটা বুজে এলো। আপনি মুখ নামিয়ে নিলেন, কারণ মাঝে মধ্যে মানুষের প্রতি জন্ম নেওয়া গভীর শ্রদ্ধা আর গর্ব
চোখের জল হয়ে বেরিয়ে আসতে চায়। ইব্রাহিম কাকা তার সেই গম্ভীর আর ভারী গলায় বলতে শুরু করলেন, ম্যাডাম, লোকটা ছিল অদ্ভুত, কিন্তু খারাপ ছিল না কখনো। দিনের পর দিন না খেয়ে কাটিয়ে দিত, তবু কোনোদিন একটা পয়সা চুরি করেনি। উল্টো দোকানের পেছনে ঝাড়ু দিয়ে দিত, এঁটো গ্লাসগুলো ধুয়ে রাখত। বিনিময়ে শুধু 1 কাপ চা আর একটু পুত্ত নিয়ে কোণে বসে পড়ত। কখনো যদি দয়া করে হাতে কয়েকটা টাকা দিতে চেয়েছি, লোকটা হাত পেছনে লুকিয়ে ফেলত, বলতো, কাজের আবার কি, দোয়া দাও। এ কথা বলে ইব্রাহিম কাকা হঠাৎ চুপ হয়ে গেলেন। আপনি টের পেলেন তার ভেতরে কোনো একটা কথা ছটফট করছে, কিন্তু ভয়ে মুখ ফুটে বেরোতে চাইছে না। আপনি অভয় দিয়ে বললেন, কাকা, যা দেখেছেন একদম সত্যি করে বলুন, এখন আর কাউকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। কাকা একবার এদিক ওদিক তাকালেন, তারপর গলার স্বর নামিয়ে খুব নিচু গলায় বললেন, কয়েক মাস ধরে 2 জন লোক ওকে দূর থেকে নজরে রাখত। দোকানে এসে খদ্দের সেজে চা ঠেত ঠিকই, কিন্তু তাদের চোখ থাকত ওই রাজুর ওপর। একবার কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করেছিলাম, কাকে খুঁজছেন? ওরা হেসে জবাব দিল, পুরনো পাগলের কিছু হিসেব বাকি আছে। সেই দিন রাজু খুব ভয় পেয়েছিল ম্যাডাম। সারা রাত দোকানের পেছনে অন্ধকারের মধ্যে লুকিয়েছিল লোকটা। আপনার শির দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। তার মানে এ শুধু ভবঘুরে হয়ে পথে হারিয়ে যাওয়া কোনো সাধারণ গল্প নয়। কেউ ওকে চিনত, কেউ আজও ওকে ভয় পায়, কিংবা চায় ও যেন কোনো দিন মুখ না খোলে। ঠিক তখনই ইব্রাহিম কাকা আরও একটা অদ্ভুত তথ্য দিলেন। ম্যাডাম, যখনই ব্রিজের ওপর দিয়ে কোনো ভারী ট্রাক যেত, ও 2 কানে আঙুল দিয়ে চিৎকার করে উঠত। ঘুমের মধ্যে চেঁচাত, ফাইল নিও না, জল অনেক গভীর। আরও বলতো, আরতিকে বলে দাও। মুহূর্তের জন্য আপনার দম আটকে এলো। আপনার নাম, ওর চুরমার হয়ে যাওয়া স্মৃতির একদম শেষ পাতায় আপনার নামটা আজও তবে রয়ে গেছে। কাল্লাই গদি, ভারী ট্রাকের সেই শব্দ, হারিয়ে যাওয়া ফাইল আর ওই 2 অচেনা লোক, এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। হয়তো এটাই সেই অভিশপ্ত রাতের রহস্যের জট, যা কার্তিককে আপনার কোল থেকে কেড়ে নিয়েছিল। ছোট্ট লাবণ্য চামেলির মালাটা আপনার দিকে বাড়িয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম, আমি কি ওর সাথে একবার দেখা করতে পারি? আমি ওকে বলবো, রাজু, আচ্ছন, এখন আর ভয় নেই। আপনি মালাটা হাতে নিলেন, পরম মমতায় বললেন, দেখা করবে বই কি, তবে খুব সাবধানে, খুব আস্তে। ওর এখন কথার চেয়েও বেশি মানুষের উপর ভরসা দরকার। ওরা চলে যাওয়ার পর আপনি একা বারান্দায় দাঁড়িয়ে রইলেন। বৃষ্টির জলে ধোয়া বাগানটা রোদে চকচক করছে ঠিকই, কিন্তু আপনার চোখের সামনে তখন 8 বছর আগের সেই কুয়াশাচ্ছন্ন রাতটা নতুন করে দানা বাঁধছে। আপনার মনের ভেতর জমে থাকা কুয়াশাগুলো যেন এক নিমেষে সাফ হয়ে গেল। কার্তিক ওর নাম হারিয়েছে, ঘর হারিয়েছে, এমনকি স্মৃতিটুকুও হারিয়ে ফেলেছে, কিন্তু ওর ভেতরের সেই মানুষটা তো মরেনি, সে আজও তেমনই আছে। আপনি বুঝতে পারলেন, কার্তিক কেবল আপনার ফিরে পাওয়া স্বামী নয়, সে এক জীবন্ত সাক্ষী, সেই সত্যের সাক্ষী যাকে 8 বছর আগে কাল্লাই নদীর অতল অন্ধকারে কেউ কবর দিতে চেয়েছিল। সেই সন্ধ্যায় আপনি প্রথমবার আপনার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করলেন। টেবিলের ওপর মেলে ধরলেন কাল্লাই নদীর পুরনো এক মানচিত্র। ইব্রাহিম কাকার কথাগুলো আপনার মনে যে সন্দেহের বীজ বুনেছিল, তা এখন আর কেবল ব্যক্তিগত শোক নেই, তা এক তদন্তের রূপ নিতে শুরু করেছে। সেই ট্রাক, রহস্যময় ফাইল, গভীর জল আর ওই 2 অচেনা লোক, এদের সবার মাঝে একটা নিবিড় যোগসূত্র আছে। আর কার্তিকের সেই আর্তনাদ, আরতিকে বলে দাও, এটাই হয়তো সেই ধাঁধার শেষ অংশ। আপনি বুঝে গেলেন, কেবল স্মৃতির ওপর ভরসা করে এই সত্য বের করা যাবে না, প্রমাণ লাগবে, আর লাগবে এমন মানুষ যারা সত্যকে চিনতে জানে। সেই রাতেই আপনি ইন্সপেক্টর সানিয়া বেগমকে ডেকে পাঠালেন। সানিয়া কুন্নুর পুলিশের সেই বিরল অফিসারদের একজন, যে কথা কম বলে কিন্তু কাজটা নিখুঁত করে। তার শেকড়ও পয়ান্নুরের এক মৎস্যজীবী পরিবারের। বাবা নৌকা চালাতেন, মা ভোরে মাছ নিয়ে বাজারে যেতেন। তাই সমুদ্রতীরের মানুষদের ঘরবাড়ি বা নদীর কথা উঠলে সানিয়া সেটাকে কেবল সরকারি ফাইল মনে করে না। সে জানে
এই মানুষদের কাছে ঘর মানে কেবল 4টে দেয়াল নয়, এ হল পুরুষানুক্রমিক নিঃশ্বাস। আপনি সানিয়াকে সব কথা খুলে বললেন। সে পাথর হয়ে সব শুনল, মাঝপথে একটা প্রশ্নও করল না। সব শোনার পর সানিয়া ধীর গলায় বলল, ম্যাডাম, স্যার যদি সত্যিই কোনো ফাইল বাঁচিয়ে থাকেন, তবে তিনি সেটা কোনো ভীষণ বিশ্বস্ত মানুষের কাছে রেখে গেছেন। এমন কেউ যার পড়াশুনো হয়তো কম, কিন্তু অনুগত্য অনেক বেশি। আপনার মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা নাম খেলে গেল, রামেশ আচারী। পয়ান্নুরের প্রাচীন নৌকাশিল্পীদের মধ্যে এই নামটা সবাই খুব সম্মানের সাথে নেয়। 70-এর কাছাকাছি বয়স, পিচটা একটু নুয়ে পড়েছে ঠিকই, কিন্তু হাত দুটো আজও কাঠ চেনার জাদু জানে। কার্তিক প্রায়ই বলতো, আচারি বাড়ির লোকরা শুধু নৌকা বানায় না আরতি, ওরা সমুদ্রের সাথে কথা বলতে পারে এমন কিছু একটা তৈরি করে। পরের দিন সকালে কোনো রকম পুলিশের শোরগোল ছাড়াই সানিয়া সাধারণ একটা গাড়িতে চড়ে রামেশ আচারীর পুরনো কারখানায় পৌঁছাল। আপনি ওটা স্পষ্ট বলে দিয়েছিলেন, ভয় দেখিয়ে সত্য বের করা যায় না, ওটা বের করতে হয় ভরসা দিয়ে। ওয়ার্কশপটায় পুরনো কাঠের সেই চেনা সোঁদা গন্ধ, টিনের চাল ফুটো হয়ে কোথাও কোথাও বৃষ্টির ফোঁটা টুপটাপ পড়ছে। এক কোণে একটা অসম্পূর্ণ নৌকা রাখা, ঠিক যেন মাঝপথে থেমে যাওয়া কোনো গল্প। রামেশ আচারী তখন এক মনে কাঠে তেল মাখছিলেন। সানিয়া আলতো করে সালাম দিয়ে সামনে গিয়ে দাঁড়াল। খুব নিচু স্বরে বলল, আচারী সাহেব, আমি কার্তিক দেব মেননের ব্যাপারে কথা বলতে এসেছি। নামটা কানে যেতেই লোকটার হাতের কাজ পাথর হয়ে গেল। চেহারায় মুহূর্তের জন্য এমন এক ভয়ের ছায়া নামল, যা লুকানোর আপ্রাণ চেষ্টা করেও তিনি পারলেন না। চোখ সরিয়ে নিয়ে বিড়বিড় করলেন, আমি কোনো কার্তিক ফার্তিককে চিনি না। সানিয়া কোনো জোড়াজোড়ি করল না। শান্তভাবে পাশের একটা কাঠের বেঞ্চে বসে পড়ে শুধু বলল, উনি বেঁচে আছেন, ব্যাস এইটুকুই। 70 বছরের বৃদ্ধের চোখ দুটো নিমেষে জলে ভরে উঠল। ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। হাতের যন্ত্রটা নিচে নামিয়ে রেখে তিনি অনেকক্ষণ পাথরের মতো বসে রইলেন। তারপর যেন ভেতরের দীর্ঘদিনের চেপে রাখা পাথরটা ফেটে চৌচির হয়ে গেল। ফিসফিস করে জিজ্ঞেস করলেন, বেঁচে আছে? ঈশ্বর তবে সত্যিই ওকে ফিরিয়ে দিয়েছেন? সানিয়া মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু ওনার সব মনে নেই। ম্যাডাম ওনাকে বাড়ি নিয়ে এসেছেন। এখন আমাদের কেবল সত্যটা জানা দরকার। রামেশ আচারী ধীর পায়ে উঠলেন। কারখানার পেছনে ছোট একটা ঘর আছে, যেখানে পুরনো সব যন্ত্রপাতি আর নারকেলের দড়ির স্তূপ। এক কোণে পড়ে থাকা একটা কাঠের সিন্দুক তিনি কাঁপা হাতে খুললেন। একদম নিচে তেল মাখানো কাপড়ে মোড়ানো একটা পোটলা বের করে সানিয়ার সামনে রাখলেন। আচারী সাহেব ভাঙা গলায় বলতে লাগলেন, সেই দুর্ঘটনার ঠিক 3 দিন আগে কার্তিক এসেছিল। লোকটাকে খুব বিপন্ন লাগছিল সেদিন। আমাকে শুধু বলল, চাচা, আমি যদি ফিরে না আসি, তবে এটা আরতির হাতে পৌঁছে দিও। আমি জানতে চেয়েছিলাম কি হয়েছে। ও শুধু বলেছিল, কিছু লোক নদী, জমি আর গরিবের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমি সব প্রমাণ লিখে ফেলেছি। তেল মাখানো কাপড়টা সরাতেই বেরিয়ে এলো একটা পুরনো ডায়েরি। পাতাগুলো হলদেটে হয়ে গেছে ঠিকই, কিন্তু ভেতরের লেখাগুলো এখনও আগের মতোই স্পষ্ট। কার্তিকের সেই পরিচিত হাতের লেখা। সানিয়া প্রথম পাতাটা উল্টাতেই দেখল কাল্লাই তীরের জমির একটা হাতে আঁকা মানচিত্র। সেখানে সেই সব জেলে পরিবারের নাম লেখা, যাদের ভয় দেখিয়ে ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হয়েছে। কিছু পাতায় টাকার অঙ্ক, কিছু পাতায় তারিখ, যেগুলো সরকারি ফাইলে দেখতে খুব ঝকঝকে মনে হয়। এখানে সেগুলোই লেখা ছিল জঘন্য অপরাধের মতো। আর ঠিক তার পরেই একটা পাতায় বড় বড় করে লেখা ছিল একটা নাম, শঙ্কর কুরুপ। তার নামের পাশে কার্তিক লিখে রেখেছিল, এই লোকটা দিনে মন্দিরে দান করে, স্কুলে টাকা দেয়, উৎসবে চাল বিলয়, অথচ রাত হলেই তার গুন্ডারা নদীর পাড়ের জমিগুলো কবজা করতে নামে। নোটবুকের ভাজে ভাজে গুজে রাখা ছিল ছোট ছোট কিছু ছবি। কোনোটা বন্ধ কামরার গোপন মিটিংয়ের, যেখানে টেবিলের ওপর বিছানো মানচিত্র আর জমির মোহর লাগানো নথিপত্র স্পষ্ট দেখা যাচ্ছে। একদম শেষ পাতায় একটা অসম্পূর্ণ লাইন, হয়তো খুব তাড়াহুড়োয় লেখা কিংবা প্রাণ ভয়ে কাঁপা হাতে, আরতি, যদি আমি না ফিরি, তবে ভেবো না যে আমি তোমাকে ছেড়ে গেছি। সানিয়া খুব সাবধানে নোটবুকটা বন্ধ করল। সে যখন ওটা নিয়ে বাংলোয় ফিরল, আপনি 2 হাতে ওটা আঁকড়ে ধরলেন।
কার্তিক তখন ভেতরের ঘরে গভীর ঘুমে। আপনি ডায়েরির পাতায় ওর হাতের লেখাগুলো ছুঁয়ে দেখলেন। মনে হলো ৮ বছর পর আবার ওর হাত দুটো ছুঁয়ে দেখছেন। চোখে জল ছিল ঠিকই, কিন্তু এবার সেই জলে শুধু হাহাকার ছিল না, ছিল আগামীর দিশা। গল্পটা এখন আমূল বদলে গেছে। আপনার কার্তিক স্রেফ হারিয়ে যাওয়া কোনো পথভোলা পথিক নয়, সে ছিল সেই দুর্ধর্ষ সত্যের পাহারাদার যাকে শঙ্কর কুরুপ ভেবেছিল কাল্লাইয়ের কালচে জলে চিরতরে ডুবিয়ে দিয়েছে। ডায়েরিটা হাতে পাওয়ার পর বাংলোর ভেতরের থমথমে হাওয়াটাও যেন বদলে গেল। আপনার যন্ত্রণার একটা লক্ষ্য খুঁজে পেলেন আপনি, কিন্তু কার্তিকের সামনে আপনি সেই আগের মতোই শান্ত আরতি হয়ে রইলেন। আপনি জানতেন সত্যের আগুন বড্ড তপ্ত হয়, কিন্তু ক্ষতবিক্ষত মনের জন্য আগুনের চেয়েও রোদের ওম বেশি জরুরি। তাই নোটবুকটাকে আইনের ঢাল হিসেবে সাজিয়ে রাখলেও কার্তিকের পাশে বসার সময় ওটা স্ত্রীর আঁচলে লুকিয়ে রাখলেন। পরদিন থেকে পয়ন্নুরের স্থানীয় মন্দিরে বার্ষিক উৎসব শুরু হওয়ার কথা। ডাক্তার রেখা বলেছিলেন, চেনা জায়গা, চেনা সুর আর চেনা গন্ধ কখনো কখনো স্মৃতির রুদ্ধ দুয়ারে আলতো টোকা দিতে পারে। তবে শর্ত একটাই, কার্তিকের ওপর যেন কোনো জোর না খাটানো হয়। আপনি প্রথমে দোটানায় ছিলেন। বাইরের দুনিয়া তখন হাজারো প্রশ্নে মুখর, মিডিয়ার ভিড় বাংলোর গেট ছাড়ছে না। কিন্তু সকালে জানালার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে কার্তিক হঠাৎ বলে উঠল, আজ কি কোথাও ঢোল বাজছে? আপনি চমকে উঠলেন। বহু দূর থেকে সত্যি ছেন্দার আওয়াজ আসছিল। প্রথমে খুব মৃদু, তারপর গভীর, যেন হৃৎপিণ্ডের স্পন্দনের ভেতর ঢুকে যাচ্ছে। আপনি খুব সাবধানে জিজ্ঞেস করলেন, একটু ঘুরে আসবে? আমি সাথে থাকব। সে কোনো উত্তর দিল না, কিন্তু প্রথমবার সে না বলল না। সন্ধ্যায় আপনি ওকে নিয়ে একটা সাধারণ গাড়িতে করে পয়ান্নুরের সেই পুরনো মন্দিরের দিকে রওনা হলেন। এবার কোনো জাঁকজমক ছিল না, ছিল না পুলিশের সাইরেন বা দেহরক্ষীদের বহর। সানিয়া সাধারণ পোশাকে কিছুটা দূরেই ছিল নজর রাখার জন্যে। মন্দিরের চারপাশটা সর্ষের তীরের প্রদীপে আলোময় হয়ে উঠেছিল। বৃষ্টি ভেজা মাটিতে এখানে সেখানে লেপ্টেছিল পুজোর ফুলের পাপড়ি। সোনালি পাড়ের সাদা কাঁচাবু শাড়ি পরে মহিলারা ধীর পায়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন। বাচ্চারা কলার পাতায় প্রসাদ নিয়ে হাসাহাসি করছিল, আর বাতাসে ভেসে আসা সেই ছ্যান্দার গমগমে আওয়াজ যেন হারিয়ে যাওয়ার সময়কে ঘুম ভাঙিয়ে জাগিয়ে তুলছিল। কার্তিক যখন গাড়ি থেকে নামল, ওর চোখে একই সাথে আতঙ্ক আর অমোঘ এক আকর্ষণ কাজ করছিল। সে প্রতিটা জিনিস এমনভাবে দেখছিল যেন জন্মেও এই দৃশ্য দেখেনি, অথচ ওর ভেতরের অবচেতন মন সবটা চিনতে পারছিল। আপনি ওর হাতটা খপ করে ধরলেন না, শুধু নিজের হাতের তালুটা ওর হাতের কাছে রাখলেন, যাতে প্রয়োজন পড়লে ও নিজেই আপনার হাতটা ছুঁতে পারে। মন্দিরের আঙিনায় পৌঁছতেই ওর হাঁটার গতি মন্থর হয়ে এলো। সামনেই সেই বিশাল পিতলের দীপস্তম্ভ, যার সামনে দাঁড়িয়ে বিয়ের পর আপনারা দুজনে প্রথমবার একসাথে প্রার্থনা করেছিলেন। আপনার মনে পড়ে গেল সেই পুরনো সকালটার কথা, যখন কার্তিক হেসে বলেছিলেন, আরতি, যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি তবে এই দীপস্তম্ভের কাছে এসেই আমাকে খুঁজবে। ঠিক সেই মুহূর্তেই বাজনার তালটা হঠাৎ চড়ে গেল, আর ঠিক তখনই মন্দির সংলগ্ন রাস্তা দিয়ে একটা পুরনো নীল রঙের ট্রাক বিকট শব্দ করে বেরিয়ে গেল। ভারী লোহার বোঝা নিয়ে যাওয়ার মতো সেই কান ফাটানো আওয়াজ। কার্তিকের চেহারা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরল। না, না, ফাইলটা নিও না। সে পাগলের মতো পেছাতে লাগল। আপনি দেরি না করে ওর ঠিক সামনে এসে দাঁড়ালেন। ওর 2 চোখে চোখ রেখে বললেন, কার্তিক, আমার দিকে তাকাও। তুমি এখানে আছো, তুমি আমার সাথে আছো, তুমি একদম নিরাপদ। কিন্তু এবার ভয়ের সাথে সাথে 8 বছর ধরে জমাট বেঁধে থাকা স্মৃতিগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছিল। সে হাঁপাতে হাঁপাতে বিড়বিড় করতে লাগল, বৃষ্টি পড়ছিল, খুব বৃষ্টি। আমি দৌড়াচ্ছিলাম, ওদের হাতে সব কাগজ ছিল। শঙ্করকে আটকাও। ওর গলা শুকিয়ে এলো। সে আপনার দিকে এমনভাবে তাকালো যেন ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ কোনো ধ্রুব তারা দেখতে পেয়েছে। সে আর্তনাদ করে বলে উঠল,
ও বলেছিল একজন মাস্টারমশাই আমাদের প্রজেক্টটা আটকে দেবে, ও গরিবদের হয়ে কথা বলছে। আপনার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সানিয়া নিঃশব্দে কিছুটা এগিয়ে এলো তথ্যগুলো শোনার জন্য, কিন্তু আপনি হাত তুলে ওকে ইশারায় থামিয়ে দিলেন। এটা কোনো জেরা করার সময় নয়, এটা একটা রক্তাক্ত আত্মার ভেতর থেকে বেরিয়ে আসা হাহাকার, এক অলিখিত সাক্ষ্য। কার্তিক কাঁপতে কাঁপতে মন্দিরের সিঁড়িতে বসে পড়ল। ওর দৃষ্টি তখন বহু দূরের কোনো এক অতীতে স্থির। আমি সবটা ওই নোটবুকে লিখিনি, সে খুব অস্ফুট স্বরে বিড়বিড় করতে লাগল। আরও একটা জিনিস ছিল, ছোট ছোট শব্দ, ওদের নিজেদের গলার আওয়াজ। আমি ওটা লুকিয়ে রেখেছিলাম। ওটা ছিল। আপনি ও ঠিক পাশে সিঁড়িতে বসে পড়লেন। ওর কাঁধ ছুঁয়ে খুব নরম গলায় জিজ্ঞেস করলেন, কোথায় কার্তিক, কোথায় লুকিয়েছিলে ওটা? সে কপালে হাত দিয়ে খুব চেষ্টা করতে লাগল স্মৃতিগুলো গুছিয়ে নিতে। প্রদীপ, সেই পিতলের বড় প্রদীপটা, তোমার আম্মার ঘর, ওটার নিচের সেই ফাঁকা জায়গাটা। তারপর সে হঠাৎ আপনার দিকে ফিরল। ওর চোখে তখন এক তীব্র আকুলতা, যেন ভয় পাচ্ছিল এই বুঝি স্মৃতির জানলাটা আবার বন্ধ হয়ে যাবে। আরতি, আমি ভেবেছিলাম যদি আমি নাও ফিরি, তুমি ঠিক বুঝে যাবে, তুমি ঠিক খুঁজে নেবে ওটা। আপনার চোখের জল এবার গাল বেয়ে গড়িয়ে পড়ল। সত্যি তো, আপনার মায়ের বাড়িতে সেই পুরনো পিতলের প্রদীপটা এখনও রাখা আছে। বিয়ের পর কার্তিক নিজে হাতে ওটা মেজে ঘষে পরিষ্কার করেছিল। ওই প্রদীপের নিচে যে একটা গোপন খোপের মতো ফাঁকা জায়গা থাকতে পারে, সেটা আপনার মাথাতেই আসেনি। হয়তো ওখানে কোনো মেমোরি কার্ড, ছোট কোনো ভয়েস রেকর্ডার, কিংবা সেই চূড়ান্ত প্রমাণটা রাখা আছে, যার জন্য ৮ বছর আগে ওকে খুনের চেষ্টা করা হয়েছিল। আপনি ওর হাতটা শক্ত করে চেপে ধরলেন। আমি বুঝে গেছি কার্তিক, সব বুঝে গেছি। এবার তোমার কথা আর কোথাও হারাবে না, আমি হারাতে দেব না। ছেন্ডার বাজনার শব্দ তখনও মন্দির প্রাঙ্গণে প্রতিধ্বনিত হচ্ছিল। হাজারো প্রদীপের আলোয় পৈয়ান্নুরের ভেজা বাতাসে প্রথমবার আপনার মনে হল যে জমে থাকা অন্ধকারটা এবার সত্যি সরছে। কার্তিক হয়তো পুরোপুরি স্বাভাবিক হয়ে ফেরেনি, কিন্তু ওর অবচেতন মন আজ সত্যের ম্যাপটা আপনার সামনে বিছিয়ে দিয়েছে। এখন লড়াইয়ের ময়দান আপনার। আম্মার বাড়িতে রাখা সেই প্রদীপটা উদ্ধার করতে হবে, আর সেটা করতে হবে শঙ্কর কুরুপের কানে খবর পৌঁছানোর আগেই। মন্দির থেকে ফেরার পথে আপনার আঙুলগুলো ঠান্ডায় জমে যাচ্ছিল ঠিকই, কিন্তু মনের ভেতরটা ছিল একদম পরিষ্কার। বছরের পর বছর আম্মার পূজার ঘরে পড়ে থাকা সেই পুরনো প্রদীপটা এখন কেবল এক টুকরো পিতল নয়, ওটাই সেই চাবিকাঠি যা দিয়ে ৮ বছরের পুরনো এই জমাট বাঁধা অন্ধকার ভাঙা সম্ভব। আপনি সানিয়াকে এক মুহূর্ত দেরি না করে আম্মার বাড়ির দিকে পাঠালেন। আপনার নির্দেশ ছিল স্পষ্ট, কোনো রকম শোরগোল না করে, কাউকে টের পেতে না দিয়ে প্রদীপটা নিরাপদে বাংলোয় নিয়ে আসতে হবে। কিন্তু সত্য যখন দীর্ঘ সময় মাটির নিচে চাপা থাকে, তখন তাকে খুঁড়ে বের করার আওয়াজও বড্ড দূর পর্যন্ত পৌঁছায়। সেই রাতেই আপনার সরকারি ফোনে একটানা কল আসতে শুরু করল। অজ্ঞাত পরিচয় সব নাম্বার, ওপাশ থেকে কোনো কথা নেই, কেবল এক ভারী নিস্তব্ধতা। আপনি বুঝে গেলেন অন্ধকার এবার তার শেষ মরণ কামড় দেবার জন্য তৈরি হচ্ছে। প্রথমে একজন সিনিয়র অফিসার ফোন করে খুব মোলায়েম সুরে বোঝানোর চেষ্টা করলেন, আরতি, বিষয়টা তা বড্ড স্পর্শকাতর। এই ট্যুরিজম প্রজেক্টটা সফল হলে জেলারই উন্নতি হবে, পুরনো কাসুন্দি ঘাটলে শুধু শুধু অশান্তি বাড়বে। আপনি কোনো জবাব না দিয়ে চুপচাপ শুনলেন। এরপর দ্বিতীয় কলটা এলো। এবার গলার স্বর থেকে চিনির প্রলেপ সরে গিয়ে সেখানে সতর্ক বার্তা জায়গা করে নিল। কালেক্টর ম্যাডাম, ব্যক্তিগত আবেগ আর পেশাগত দায়িত্বকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। আপনার স্বামীর মানসিক অবস্থা সবার জানা। উনার ওই অসংলগ্ন স্মৃতির উপর ভিত্তি করে বড় বড় মানুষের গায়ে কাদা ছিটালে ফলাফল ভালো হবে না। আপনি ফোনটা কেটে দিলেন, কিন্তু আপনার হাত কাঁপল না। ৮ বছরের দীর্ঘ অপেক্ষা মানুষকে দুর্বল করে না, বরং ভেতর থেকে পাহাড়ের মতো অটল করে দেয়। আপনি সানিয়াকে শুধু একটা মেসেজ পাঠালেন, প্রদীপটা সোজা এভিডেন্স রুমে নেওয়ার দরকার নেই, ওটা আগে আমার সামনে আনুন, চেইন অফ কাস্টডি আমি নিজে নিশ্চিত করব। রাত তখন গভীর। কার্তিক ওর ঘরেই ছিল। চরম ক্লান্তি সত্ত্বেও ওর চোখে এক অদ্ভুত অস্থিরতা।
মনে হচ্ছিল ও কোনো এক বন্ধ দরজা খুলে দিয়েছে আর সেখান থেকে ধেয়ে আসা স্মৃতির তীব্র হাওয়া ওকে ভয় পাইয়ে দিচ্ছে। আপনি ওকে এক গ্লাস জল দিলেন। সে খুব নিচু গলায় জিজ্ঞেস করল, আমি কি ভুল কিছু বলে ফেলেছি? আপনি ওর কপালে হাত রাখলেন। না কার্তিক, তুমি সত্যিটা বলেছ। ভুল করছে সেই লোকেরা যারা সত্যিটাকে জমের মতো ভয় পায়। ঠিক তখনই সানিয়ার ফোন এলো। ওর গলার স্বর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ শোনাল। ম্যাডাম, ইব্রাহিম কাকার দোকানে হামলা হয়েছে। বড় কোনো ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু দোকানটা তছনছ করে দিয়েছে ওরা। সানিয়া এক মুহূর্ত থামল, তারপর খুব ভারী গলায় বলল, লাবণ্য বাড়ি ফেরেনি। আপনার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য হিম হয়ে গেল। কতক্ষণ ধরে? আপনি শান্ত থাকার চেষ্টা করে জিজ্ঞেস করলেন। সন্ধে থেকে ফুল বেচে বাড়ি ফিরছিল মেয়েটা। শেষবার ওকে পুরনো ফিশ মার্কেটের ওদিকে দেখা গিয়েছে। কার্তিক আপনার মুখের ভঙ্গি দেখেই সব বুঝে ফেলল। লাবণ্য? ওর ঠোঁট দুটো কেঁপে উঠল। ও টলমল পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। আমাকে যেতে হবে। ওই বাচ্চাটা খুব ভয় পাবে। ও তো কোনো দোষ করেনি। আপনি ওকে চাপটে ধরলেন, কিন্তু এবার স্ত্রীর মমতা দিয়ে নয়, বরং একজন বিচক্ষণ বিচারকের মতো। আপনি জানতেন এই মুহূর্তে আবেগের বশে বাইরে পা বাড়ানো মানেই শঙ্কর কুরুপের পাতা ফাঁদে পা দেওয়া। তুমি এখন বাইরে যাবে না কার্তিক। আপনি ওকে শান্ত করার চেষ্টা করলেন। ওরা তোমাকে ঘর থেকে বের করার জন্য লাবণ্যকে টোপ হিসেবে ব্যবহার করছে। এ কথাটা বলতে বলতেই আপনার নিজের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। লাবণ্য, যে ছোট্ট মেয়েটা আপনার স্ত্রীর একাকিত্বের একমাত্র সঙ্গী ছিল, সে আজ বিপদে। আপনি জানতেন অন্ধকার এবার তার সবটুকু নৃশংসতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আপনাকে স্থির থাকতে হবে, কারণ একটা ছোট্ট ভুলের মাসুল দিতে হতে পারে লাবণ্যের প্রাণ দিয়ে। আপনাকে এখন পাথরের মতো শক্ত হতে হবে। আপনি সানিয়াকে জলদগম্ভীর স্বরে নির্দেশ দিলেন, মার্কেটের সিসিটিভি, বাসস্ট্যান্ড, বোর্ড জেটি সব চেক করো। লোকাল বিট অফিসারদের সিভিল ড্রেসে কাজে লাগাও। খবরদার, মিডিয়া যেন ঘুণাক্ষরেও কিছু না জানে। বাচ্চাটাকে আমার অক্ষত চাই। পরের আধ ঘণ্টায় পুরো কন্নুর জেলাটা আপনার মাথার ভেতর একটা মানচিত্রে বদলে গেল। প্রতিটা গলি, প্রতিটা মোড়, প্রতিটা পুরনো দোকানের শাটার কিংবা সিসিটিভি ক্যামেরা সবই এখন এক একটা ক্লু। সানিয়া পুরনো ফিশ মার্কেটের একটা ঝাপসা ফুটেজ পাঠালো। সেখানে দেখা যাচ্ছে লাবণ্যকে, হাতে তার খালি ফুলের ঝুড়ি, ভয়ে দ্রুত পায়ে হাঁটছে সে। আর তার ঠিক পেছনে দুটো কালো ছায়া। তারা মেয়েটাকে স্পর্শ করছে না ঠিকই, কিন্তু শিকারী কুকুরের মতো পিছু নিয়েছে। তারপরই ফুটেজটা আচমকা শেষ হয়ে গেল। কার্তিক দূর থেকে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। ওর চোখে সেই পুরনো আতঙ্কটা ফিরে এসেছে, কিন্তু এবার তার সাথে মিশে আছে এক চরম অপরাধবোধ। আমার জন্য, সব আমার জন্য হচ্ছে, ও বিড়বিড় করে উঠল। এবার আপনি কঠোর গলায় বললেন, থামো কার্তিক, কোনো জানোয়ারের পাপের বোঝা নিজের কাঁধে নিও না। তুমি ওই মেয়েটাকে বাঁচিয়েছ, বিপদে ফেলনি। ও ফিরে আসবে। ঠিক তখনই সানিয়ার দ্বিতীয় কলটা এলো। ম্যাডাম, এক অটো ড্রাইভার জানিয়েছে বাচ্চাটাকে কাল্লাই নদীর পাড়ে ওই পুরনো কোল্ড স্টোরেজের দিকে নিয়ে যেতে দেখা গেছে। জায়গাটা কয়েক বছর ধরে পরিত্যক্ত। আপনি এক মুহূর্ত নষ্ট না করে সিদ্ধান্ত নিলেন, পুরো এলাকা ঘিরে ফেল, কিন্তু তাড়াহুড়ো করবে না। ভেতরে বাচ্চা আছে। কোনো গুলি চলবে না, কোনো চিৎকার হবে না। আগে মেয়েটাকে নিরাপদে বের করে আনতে হবে। ফোনটা রেখে আপনি জানালার বাইরে তাকালেন। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। সেই একই নদী, একই অন্ধকার, একই নিথর ভয়। সবই যেন ৮ বছর আগের সেই অভিশপ্ত রাতটাকে ফিরিয়ে আনছে। তফাৎ শুরু একটাই, এবার আপনি একা নন, আর এবার সত্যকে নদীর অতলতলে তলিয়ে যেতে দেওয়া যাবে না। আম্মার বাড়ি থেকে আসা সেই পিতলের প্রদীপটা এখন মাঝ রাস্তায়, সানিয়ার টিমের সাথে। লাবণ্য কোনো এক অন্ধকার কোণে মৃত্যুর প্রহর গুনছে। আর শঙ্কর কুরুপের ছায়াটা এখন আবছা নয়, একেবারে স্পষ্ট। খেলার সব ঘুঁটি এখন সাজানো। পুরনো কোল্ড স্টোরেজের দিকে যাওয়ার রাস্তাটা সেই রাতে কোনো ভুলে যাওয়া দুঃস্বপ্নের মতো নির্জন পড়েছিল। বৃষ্টিটা খুব হালকা হলেও বাতাসের সেই হাড় কাঁপানো ঠান্ডায় নদীর বিষাক্ত নিঃশ্বাস মিশে আছে। কাল্লাইয়ের কালো জল অন্ধকারের চাদরে ঢাকা পড়ে গেছে, যেন কোনো এক বিশাল আদিম সরীসৃপ শিকারের অপেক্ষায় ওত পেতে আছে। নদীর গর্জন তখন স্পষ্ট শোনা যাচ্ছিল। কাল্লাইয়ের সেই ঢেউগুলো যেন তীরে আছড়ে পড়ে ৮ বছরের পুরনো কোনো রহস্যকে বারে বারে উগরে দিতে চাইছিল। সানিয়া আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে। পুরো এলাকা নিঃশব্দে ঘিরে ফেলা হয়েছে। কোনো সাইরেন নেই, নেই কোনো অহেতুক হুল্লোড়। আপনার লক্ষ্য স্থির,
আগে লাবণ্যকে অক্ষত উদ্ধার করা। আপনার সাদা সরকারি গাড়িটা কিছুটা দূরে গিয়ে থামল। আপনি যখন গাড়ি থেকে নামলেন, আপনার মুখমণ্ডলে কোনো আবেগের চিহ্ন ছিল না, কেবল ছিল এক ইস্পাত কঠিন সংকল্প। সানিয়া কাছে এসে ফিসফিস করে জানাল, ম্যাডাম, ভেতরে নড়াচড়া টের পাওয়া যাচ্ছে, মনে হয় বাচ্চাটা ওখানেই আছে। দুজনকে দেখেছি পেছনের রাস্তা দিয়ে পালানোর ফন্দি আঁকছে। আপনি পরিত্যক্ত কোল্ড স্টোরেজটার দিকে তাকালেন। শ্যাওলা ধরা দেওয়াল, অর্ধেক ভাঙা মরচে পড়া লোহার শাটার, আর হাওয়ায় জানালার জংধরা গ্রিলগুলোর কর্কশ আওয়াজ, সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। এককালে এখানে বরফ আর মাছের গন্ধে প্রাণ চঞ্চল থাকত শ্রমিকরা, অথচ আজ সেই জায়গায় একটা ছোট্ট প্রাণকে জিম্মি করে বড় কোনো অপরাধ ঢাকার আস্তানায় পরিণত হয়েছে। কোনো চিৎকার নেই, কোনো রক্তপাত নেই। কয়েক মুহূর্তের মধ্যেই সবটা নিয়ন্ত্রণে চলে এলো। সানিয়া দ্রুত ভেতরে ঢুকে লাবণ্যকে কোলে তুলে বাইরে নিয়ে এলো। বাচ্চাটা আপনার দিকে তাকিয়ে শুধু অস্ফুট স্বরে বলল, ম্যাডাম, আমার ঝুড়িটা ওরা ফেলে দিয়েছে। আপনি ওকে জড়িয়ে ধরলেন, কিন্তু আপনার চোখ ছিল সেই দুই অপরাধীর দিকে, যাদের মুখ এখন মাটির দিকে নামানো। খেলাটা এখন শেষ পর্যায়ে। আম্মার বাড়ি থেকে আসা সেই পিতলের প্রদীপ আর এই দুই আসামি, সবগুলো প্রমাণ এখন আপনার হাতে। শঙ্কর কুরুপের সাজানো বাগান এবার তাসের ভরের মতো ভেঙে পড়ার অপেক্ষায়। কোনো নাটকীয়তা নয়, কোনো অহেতুক আস্ফালন নয়, শুধু একটা নিষ্পাপ শিশুকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনার চূড়ান্ত সতর্কতা। লাবণ্য যখন বাইরে বেরিয়ে এলো, ও সরাসরি আপনার দিকে নয়, বরং সানিয়ার দিকে ছুটে গেল, যাকে ও বিপদের মুখে ঢাল হিসেবে দেখেছিল। তারপর আপনাকে দেখে ও থমকে দাঁড়াল। আপনি একটু ঝুঁকে শান্ত গলায় বললেন, চলে এসো মা, ভয় এবার শেষ। মেয়েটা আপনার কাছে এসেই কান্নায় ভেঙে পড়ল। আপনি ওকে জাপটে ধরে ওর অধিকার খর্ব করলেন না, শুধু ওর কাঁধে ভরসার হাত রাখলেন, যাতে ও বুঝতে পারে এখনও মুক্ত, ও নিজের ইচ্ছায় শ্বাস নিতে পারে। ঠিক তখনই লাবণ্য ওর ছোট্ট মুঠোটা খুলল। ভেতরে দুমড়ানো মুচড়ানো একটা কাগজ, বৃষ্টিতে ভিজে খানিকটা জবজবে হয়ে গেছে, কিন্তু ভেতরের লেখাগুলো তখনও চেনা যাচ্ছিল। রাজু আঙ্কেল অনেকদিন আগে এটা দিয়েছিলেন, বলেছিলেন যদি কখনো ওনার কিছু হয়ে যায় আর আমি কোনো আরতি ম্যাডামকে খুঁজে পাই, তবে যেন এটা ওনাকে দিয়ে দিই। আমি তখন এসবের মানে বুঝিনি। আপনার হাত এবার সত্যিই কেঁপে উঠল। কাগজটা মেলে ধরলেন। ওটা কার্তিকের সেই নোটবুক থেকে ছিঁড়ে নেওয়া একটা পাতা। তাতে কয়েকটা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, দুটো ভুয়ো কোম্পানির নাম, আর মার্জিনে লেখা, এসকের লোকেরা ছোট ছোট নামে পেমেন্ট নেয়, আসল ফাইল রেকর্ডিংয়ের ভেতরে আছে। ঠিক সেই মুহূর্তে সানিয়ার ফোনে একটা মেসেজ ভেসে উঠল। আম্মার বাড়ি থেকে সেই পিতলের প্রদীপটা নিরাপদে বাংলোয় পৌঁছে গেছে, আর তার নিচের গোপন খোপ থেকে বেরিয়ে এসেছে একটা ছোট্ট মেমোরি কার্ড। আপনি এক মুহূর্ত দেরি না করে বাংলোয় ফিরলেন। কার্তিক নিজের ঘরে অস্থিরভাবে পায়চারা করছিল। ওর অবচেতন মন হয়তো আগেই জেনে গিয়েছিল যে আজ রাতে কোনো এক রুদ্ধ দুয়ার খুলতে চলেছে। ডক্টর রেখাও সেখানে ছিলেন। তিনি আপনাকে সতর্ক করে বললেন, রেকর্ডিং শোনাতে চাইলে খুব সাবধানে শোনাবেন, ওর জন্যই ধাক্কা সামলানো সহজ হবে না। আপনি ধীর স্থিরভাবে মাথা নাড়লেন। ল্যাপটপ খোলা হলো, মেমোরি কার্ডটা ঢোকানো হলো। শুরুতে শুধু বাতাসের শোঁশো আওয়াজ, তারপরই একটা ভারী কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, শঙ্কর কুরুপ। কথোপকথনে স্পষ্ট শোনা যাচ্ছিল জমির দাগ নম্বর, জেলে পরিবারগুলোকে উচ্ছেদের নীল নকশা আর জাল নথিপত্র তৈরির আলোচনা। হঠাৎ করেই কেউ একজন কার্তিকের নাম নিল। ওই মাস্টারটা বড্ড বেশি লিখতে শুরু করেছে। ওপাশ থেকে শঙ্কর কুরুপের ঠান্ডা গলা শোনা গেল, ফাইলটা ওর থেকে কেড়ে নাও, আর দরকার পড়লে লোকটাকে এমনভাবে গায়েব করে দাও যেন কেউ কোনোদিন প্রশ্ন তোলার সাহস না পায়। কার্তিকের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ও দুহাতে নিজের মাথা চেপে ধরল। ওর নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল। আপনি তৎক্ষণাৎ রেকর্ডিংটা বন্ধ করে দিলেন এবং ওর ঠিক পাশে গিয়ে বসলেন। ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শুধু বললেন, শান্ত হও কার্তিক, তোমাকে আর নতুন করে কিছু প্রমাণ করতে হবে না। তুমি তোমার কাজ অনেক আগেই করে রেখেছ। কার্তিক ভাঙা গলায় বিড়বিড় করে উঠল, আমি দৌড়েছিলাম আরতি, আমি তোমার কাছেই ফিরতে চেয়েছিলাম।
আপনার চোখের জল এবার গাল বেয়ে গড়িয়ে পড়ল। কিন্তু এই অশ্রু শুধু শোকের নয়, এ হল সেই অমোঘ সত্যের জয় যা দীর্ঘ ৮ বছর পর অন্ধকারের বুক চিরে বাইরে বেরিয়ে এসেছে। আপনি কার্তিকের কাঁপা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, তুমি এসে গেছো কার্তিক, দেরি করে হলেও তুমি ঠিক পথে ফিরে এসেছ। এবার বাকি পথটা আইন সামলাবে। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল। কাল্লাই নদীর ওপর রাতের ছায়া তখনও গভীর, কিন্তু আপনার মনের ভেতরে ৮ বছর পর প্রথমবার ভোরের আলো স্পষ্ট দেখা যাচ্ছিল। লাবণ্য এখন নিরাপদ। কার্তিকের নোটবুক দিশা দেখিয়ে দিয়েছে, আর মেমারি কার্ডের সেই শব্দগুলো সব রহস্যের জট খুলে দিয়েছে। শঙ্কর কুরুপের দুর্ভেদ্য সাম্রাজ্যের দেওয়ালে প্রথম ফাটলটা ধরেছে আজ রাতেই। সকাল হতেই কন্নুরের বাতাসে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। পয়ান্নুরের জমি দখল আর সাধারণ মানুষের হাহাকার এখন আর কেবল চায়ের দোকানের গুজব নয়। লাবণ্যের হাত থেকে পাওয়া সেই ডায়েরির পাতা আর পিতলের প্রদীপে লুকানো অডিও রেকর্ডিং, এসব মিলে সেই সত্যকে এক বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়েছে, যাকে বছরের পর বছর টাকার জোরে চেপে রাখা হয়েছিল। আপনি সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করেননি। প্রমাণগুলো সুরক্ষিত করা, জবানবন্দি রেকর্ড করা আর সানিয়াকে কড়া নির্দেশ দেওয়া, প্রতিটা পদক্ষেপ আপনি নিয়েছেন নিখুঁত আইনি ছকে। এটা এখন আর আপনার একার লড়াই নয়, এটা সেই নিগৃহীত মানুষদের অধিকারের লড়াই, যাদের আর্তনাদকে বরাবরই গরিবের নালিশ বলে উড়িয়ে দেওয়া হতো। কিন্তু শঙ্কর কুরুপের মতো মানুষরা সহজে হার মানার পাত্র নয়। দুপুরের মধ্যেই সে শহরের সবথেকে দামি হোটেলে এক বিশাল প্রেস কনফারেন্স ডেকে বসল। ধবধবে সাদা মুন্ডু, ইস্ত্রি করা চকচকে শার্ট, কপালে চন্দনের তিলক আর চেহারায় এক কৃত্রিম সাধুত্বের মুখোশ। সে এমনভাবে মঞ্চে গিয়ে বসল যেন সেই সমাজের সবথেকে বড় হিতৈষী। সে সাংবাদিকদের দিকে তাকিয়ে খুব মোলায়েম সুরে বলল, কিছু মানুষ এই জেলার উন্নয়ন আটকাতে চায়। কালেক্টর ম্যাডাম তার ব্যক্তিগত ট্র্যাজেডিকে এখন প্রশাসনিক বিষয়ে পরিণত করছেন। একজন মানসিকভাবে অসুস্থ মানুষের অসংলগ্ন স্মৃতির উপর ভিত্তি করে কোনো সৎ ব্যবসায়ীর গায়ে কাদা ছিটানোটা কি ন্যায় বিচারের মধ্যে পড়ে? ওর গলার স্বরে বিষাক্ত মিষ্টতা ছিল। সে কার্তিককে পাগল আর আপনাকে আবেগপ্রবণ ও পক্ষপাতদুষ্ট প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করছিল। এমনকি গরিবের ভিটেমাটি কেড়ে নেওয়ার বিষয়টাকে সে সুকৌশলে প্রগতির নাম দিচ্ছিল। হোটেলের বাইরে ওরই ভাড়া করা কিছু লোক তখন স্লোগান দিচ্ছিল, উন্নয়ন চাই, নাটক নয়। শঙ্কর কুরুপ ভাবছে সে আবারও টাকার জোরে আর সাজানো বুলি দিয়ে পার পেয়ে যাবে, কিন্তু সে জানে না কালেক্টর বাংলোর আলমারিতে রাখা সেই পুরনো পিতলের প্রদীপটা এখন কেবল আলোকসজ্জা নয়, ওটা এখন শঙ্কর কুরুপের পতন নিশ্চিত করার এক জীবন্ত মৃত্যু ঘণ্টা। চেইন অফ কাস্টাডি তৈরি, এবার আপনার পালা সেই মুখোশটা টেনে ছেড়ে ফেলার। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভুয়ো খবর ছড়াতে শুরু করল যে আরতি লক্ষ্মী মেনন নিজের স্বামীর আবেগে পড়ে ক্ষমতার অপব্যবহার করছেন। কিন্তু আপনি সেই সস্তা তর্কের উত্তর দিতে প্রেস কনফারেন্স ডাকলেন না। টেবিলের ওপর রাখা অকাট্য নথিপত্রগুলোর ওপর একবার চোখ বুলিয়ে আপনি শুধু নিজের পিএকে বললেন, সত্যের চিৎকার করার প্রয়োজন হয় না, তার স্রেফ সঠিক প্রমাণের দরকার পড়ে। পরের দিন ডিস্ট্রিক্ট অফিসের বাইরে যে দৃশ্য তৈরি হল তা পাইয়ান্নুরের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। একে একে সাধারণ মানুষ আসতে শুরু করল। সবার আগে এলেন ইব্রাহিম কাকা। তার হাতে কোনো আইনি ফাইল ছিল না, ছিল শুধু চা দোকানের একটা পুরনো জরাজীব খাতা। সেই রেজিস্টারের পাতায় পাতায় লেখা ছিল রাজুর নাম, যেখানে সে কাজ করে নিজের চায়ের দাম শোধ করেছে। ছোট্ট প্রমাণ, কিন্তু তা প্রমাণ করে দিল যে কার্তিক কোনো যাযাবর বা ভিক্ষুক ছিল না, সে ছিল শিরদাঁড়া সোজা রাখা এক আত্মসম্মানী মানুষ। এরপর এলেন রামেশাচারী, তার সাথে নৌকা তৈরির কারখানার এক ঝাঁক মজুর। তারা কাঠের ছোট ছোট টুকরো নিয়ে এসেছিলেন, যার গায়ে কার্তিক একসময় পেন্সিল দিয়ে নদীর মানচিত্র এঁকে বাচ্চাদের ভূগোল বোঝাত। তারপর শুরু হলো ঘরহারা জেলে পরিবারগুলোর মিছিল। শ্রান্ত মহিলা, জরাজীর্ণ বৃদ্ধ আর কাঁধে জাল ফেলা যুবকেরা, কারো হাতে পুরনো পট্টা, কারো কাছে ট্যাক্সের রসিদ, কারো কাছে মন্দিরের চাঁদার রসিদ বা বাচ্চার স্কুলের সার্টিফিকেট। সেই কাগজের কোণগুলো হয়তো দুমড়ে মুচড়ে হলুদ হয়ে গিয়েছিল, কিন্তু তাতে মিশেছিল কয়েক প্রজন্মের ভিটে মাটির গন্ধ। এক বৃদ্ধা সামনে এগিয়ে এলেন।
কপালে রূপলি চুলের রেখা, হাতে তার প্রয়াত স্বামীর নৌকার একটা ছোট্ট বৈঠা। তিনি থরথর করে কাঁপা গলায় বললেন, ম্যাডাম, এই জমি স্রেফ মাটি নয় আমাদের কাছে। এখানে আমার স্বামী নৌকা গড়েছেন, আমার ছেলেরা জন্মেছে, কত কত ঝড় সামলেছি আমরা এখানে। এখান থেকে সরিয়ে দিলে আমরা জ্যান্ত মরে যাব। আপনি চুপচাপ শুনলেন। একজন অফিসারের সবচেয়ে বড় সততা সম্ভবত এটাই যে সে অসহায় মানুষের কথা মাঝপথে থামিয়ে দেয় না। সানিয়া প্রতিটি জবানবন্দি রেকর্ড করল। রেভিনিউ রেকর্ডগুলো যখন আবার মিলিয়ে দেখা হলো, তখন বেরিয়ে এলো বীভৎস সব কারচুপি। দেখা গেল বহু সম্মতিপত্রে টিপসই জাল, অনেক সই এমন সব মানুষের নামে করা যারা সেই নির্দিষ্ট দিনে জেলাতেই ছিল না। ওই বেনামি কোম্পানিগুলোর সুতো এক একে শঙ্খর কুরুপের জালে গিয়ে আটকাল। অন্যায়ের দেওয়ালে এবার চড়া ফাটল দেখা দিল। সন্ধ্যার দিকে পুরো পয়ন্নুরের মেজাজ পাল্টে গেল। যারা কাল পর্যন্ত তামাশা দেখছিল তারা আজ প্রশ্ন তুলল যে উন্নয়নের নামে যদি কারোর ঘরই কেড়ে নেওয়া হয়, তবে সেই উন্নয়ন কার জন্য? বাংলোয় ফেরার পর দেখলেন কার্তিক জানালার কাছে বসে আছে। সে ম্লানস স্বরে জিজ্ঞেস করল, মানুষজন এসেছিল আরতি? আপনি একটি চিলটে ক্লান্ত হাসি হেসে বললেন, হ্যাঁ কার্তিক, তবে এবার তারা ভয়ে কুকড়ে নয়, নিজের বুকের ভেতরের সত্যিটা নিয়ে এসেছিল। কার্তিক চোখ বুজে নিলেন। হয়তো তার সবটা মনে পড়েনি, কিন্তু কোথাও একটা পরম শান্তি তার ভেতরে ডানা মেলছিল। কার্তিকের অবচেতন মন হয়তো টের পেয়েছিল যে এই অসম লড়াইয়ে সে একা ছিল না। পয়ান্নুর এখন আর কেবল একটা আইনি ফাইল নয়, এটা হয়ে উঠেছিল সেই সব সাধারণ মানুষের সম্মিলিত চিৎকার। শঙ্কর কুরুপ এখন যতবারই ইস্ত্রি করা সাদা জামা পরুক না কেন, তার ওই ধবধবে আস্তিনের নিচে লুকিয়ে থাকা লোভের কালিমা আর ঢাকা দেওয়ার উপায় নেই। সেই রাতে আপনি যখন কার্তিককে তার পুরনো শোবার ঘরের ভেতরে নিয়ে এলেন, ও দরজার চৌকাঠে পাথরের মতো কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এটাই সেই ঘর যেখানে একসময় ওর পায়ের শব্দে আপনার সকাল শুরু হতো, যেখানে নতুন বইয়ের ঘ্রাণ, চায়ের ধোঁয়া আর ওর অট্টহাসি মিলেমিশে আপনার এক টুকরো সুখের পৃথিবী তৈরি করত। কিন্তু আজ সেই ঘরটাকে ওর নিজের মনে হচ্ছিল না। মনে হচ্ছিল খুব পরিচিত অথচ অচেনা কারোর ঘর। ও দেওয়ালে টাঙানো ছবিগুলো দেখল, আঙিনায় ডালপালা মেলা আম গাছটার দিকে তাকাল, তারপর খুব কুণ্ঠার সাথে জিজ্ঞেস করল, ম্যাডাম, আমি কি সত্যি এখানে থাকতে পারব? আপনার বুকের ভেতরটা যেন কেউ মোচড় দিয়ে ধরল। ওর মুখে ওই ম্যাডাম ডাকটা প্রতিবার আপনার আর ওর মাঝখানে ওই ৮ বছরের দীর্ঘ ধূসর দেওয়ালটাকে আবার খাড়া করে দেয়। কিন্তু আপনি ওকে সংশোধন করতে গেলেন না। আপনি জানতেন আহত স্মৃতির ওপর অধিকার খাটাতে নেই, তাকে স্রেফ মমতা আর সময় দিতে হয়। আপনি ম্লান হেসে বললেন, এই ঘরটা তোমারই অপেক্ষা করছিল কার্তিক। যতদিন চাও, যতক্ষণ তোমার ভালো লাগে, তুমি এখানেই থাকবে। প্রথম রাতে ও নরম বিছানায় শুতে একদম রাজি হল না। ও ঘরের এক কোণে মেঝেতে চাটাই পেতে বসে পড়ল। আপনি অনেক বোঝালেন, অনেক অনুরোধ করলেন, কিন্তু ও শুধু একটা কথাই বারবার বলল, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার বড্ড ভয় লাগে আমার। এ কথা শোনার পর আপনার আর কিছু বলার শক্তি রইল না। মানুষের মনের সব ভয়কে যুক্তি দিয়ে খণ্ডন করা যায় না। কখনো কখনো সেই ভয়ের প্রতিকার কেবল পাশে বসে থাকা একটা বিশ্বস্ত নিঃশ্বাস। আপনিও আর কোনো কথা না বাড়িয়ে ওর পাশে মেঝের ওপর বসে পড়লেন। অনাগত দিনগুলোতে আপনি মর্মে মর্মে উপলব্ধি করলেন যে সশরীরে ঘরে ফেরা আর মানসিকভাবে সুস্থ হওয়া দুটো মোটেও এক কথা নয়। কার্তিক নিয়মিত খাবার খেত ঠিকই, কিন্তু অবচেতন মনে সেই অভাবের তাড়নায় হোক বা অন্য কোনো কারণে খাবারের অর্ধেকটা সবসময় কাপড়ে বেঁধে লুকিয়ে রাখত। গৃহকর্মীরা বাসন তুলতে এলে ও অদ্ভুত এক আতঙ্কে কুঁকড়ে যেত। অনেক দূর থেকে কোনো ট্রাকের আওয়াজ ভেসে এলে ওর মুখটা নিমেষে রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে যেত। তবে মাঝে মধ্যে অদ্ভুত সব মুহূর্ত আসত। কোনো এক পড়ন্ত বিকেলে বা নিঝুম রাতে ও হুট করে আপনার চোখের দিকে এমনভাবে তাকাত যেন ওই ৮ বছরের শূন্যতা নিমেষেই উবে গেছে। ও আপনাকে চিনতে পারত। লড়াইটা কেবল শঙ্কর কুরুপের বিরুদ্ধে ছিল না আরতি। আসল লড়াইটা ছিল কার্তিকের ভেতরে থাকা সেই পুরনো কার্তিককে
তিল তিল করে ফিরিয়ে আনা। সে অনেকবার কুকড়ে গিয়ে আবার হুট করে ম্যাডাম বলে ফেলত, আর প্রতিবার আপনি নিজের মনকে বোঝাতেন যে ও আসলে আপনাকে ভুলে যাচ্ছে না, ও স্রেফ ফিরে আসার আপ্রাণ চেষ্টা করছে। ওর জন্য আপনি কোনো এলাহি খাবারের আয়োজন করেননি। এক নিঝুম সন্ধ্যায় আপনি নিজেই রান্নাঘরে ঢুকলেন, চুলায় বসালেন সাধারণ কাঞ্জি, সামান্য লবণ, একটুখানি গাওয়া ঘি আর কলার পাতায় সাজানো বাড়ির বাগান থেকে তোলা সবজি। যখন আপনি ধোঁয়া ওঠা বাটিটা ওর সামনে রাখলেন, কার্তিক পাথরের মতো চেয়ে রইল ওটার দিকে। তারপর খুব অস্ফুট স্বরে বলল, এই গন্ধটা যেন কোথায় চেনা লাগছে। সেই একটা ছোট্ট কথা আপনার মনের ভেতর হাজারো প্রদীপ জ্বালিয়ে দিল। স্মৃতি সবসময় চিৎকার করে ফিরে আসে না আরতি, কখনো কখনো তারা ভাতের উষ্ণ ভাপ হয়ে বাটি থেকেও উঠে আসে। আপনি প্রতিদিন ওকে বাড়ির আঙিনায় বসাতেন, আম গাছটার নিচে বসে ওকে সেই সব ছোটখাটো গল্প শোনাতেন যেগুলো দুনিয়ার কাছে কোনো দাম নেই। কিভাবে গাছে প্রথমবার ফল এলো, কিভাবে আপনার আম্মা এখন হাঁটতে গেলে লাঠি ধরেন, কিংবা সেই পুরনো পিতলের প্রদীপটাকে প্রতিবার কিভাবে পরম মমতায় মাজা ঘষা করা হয়। কার্তিক স্থির হয়ে সব শুনত। এক দুপুরে লাবণ্য এলো, ওর হাতে এক ছড়া তাজা চামেলির মালা। মেয়েটা লাজুক হেসে বলল, আঙ্কেল, আজ এটা বিক্রি করতে আনিনি, এটা আপনার জন্য এনেছি। কার্তিক মালাটা হাতে নিল, কিন্তু ওর আঙুলগুলো থরথর করে কাঁপছিল। ও মুখে কিছুই বলতে পারল না, শুধু টপটপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল ওর গাল বেয়ে। লাবণ্য অবুঝের মতো প্রশ্ন করল, আপনি আর রাস্তায় শোবেন না তো? কার্তিক প্রথমবার আপনার দিকে না তাকিয়ে সরাসরি লাবণ্যের চোখের দিকে তাকাল। খুব ধীর লয়ে বলল, না রে মা, এখন হয়তো ঘরটা সত্যিই খুঁজে পেয়েছি। সেদিন আপনার মনে হল কার্তিক একবারে সব স্মৃতি ফিরে পাবে না, ও ফিরবে ছোট ছোট অসংখ্য ভরসার উপর পা দিয়ে। আদালত তার নিজের গতিতে চলবে, ফাইল এগোবে, শঙ্কর কুরুপের মতো রাঘব বোয়ালরা আইনের জালে আটকা পড়বে। কিন্তু আপনার ঘরের ভেতরে এক অন্যরকম ন্যায় বিচার চলছিল। সেখানে এক ভেঙে চুরমার হয়ে যাওয়া মানুষকে তিল তিল করে এই বিশ্বাস দেওয়া হচ্ছিল যে ও কারোর জন্য বোঝা নয়, ও নিজের মানুষের কাছে ফিরে এসেছে। কয়েক মাস পার হয়ে গেল। বর্ষা বিদায় নিতে শুরু করলে পয়ান্নরের সকাল আবার তার পুরনো রঙে ফিরতে শুরু করল। কাল্লাই নদীর তীরে নৌকাগুলো ধীর পায়ে জলে নামছে। কারখানায় কাঠের ওপর হাতুড়ির সেই ছন্দময় আওয়াজ আবার প্রতিধ্বনিত হচ্ছে, আর ইব্রাহিম কাকার দোকান থেকে আগের মতোই চায়ের ভাঁপ উঠছে। তফাৎ শুধু একটাই, এখন মানুষের চোখে মুখে সেই পুরনো আতঙ্কের ছায়া নেই। তারা এখন জানে যে সত্য আসতে দেরি করেছে ঠিকই, কিন্তু সে শেষ পর্যন্ত ফিরে এসেছে। আদালতের লড়াই শেষ হয়েছে, ফাইলগুলো এখন আইনি দলিলে পরিণত হয়েছে। যে জেলে পরিবারগুলোকে একদিন ঘাড় ধাক্কা দিয়ে ভিটেমাটি ছাড়া করার হুমকি দেওয়া হয়েছিল, তারা আজ প্রথমবার মাথা উঁচু করে নিজেদের ঘরের দিকে তাকিয়েছে। তাদের চোখের সেই নিশ্চিন্ত দৃষ্টি যেন বারবার বলছে, এই মাটি আমাদের, এই জল আমাদের, আর এই প্রতিবাদের ভাষাটাও একান্তই আমাদের। এক শান্ত সকালে আপনি কার্তিককে নিয়ে কাল্লাই নদীর পাড়ে গিয়ে দাঁড়ালেন। ওর ভেতরটা এখন আগের চেয়ে অনেক বেশি থিতু। ও অনেকক্ষণ নিথর হয়ে বয়ে চালা নদীর জল দেখল, তারপর খুব আস্তে করে আপনার হাতটা ছুঁয়ে বলল, আরতি, আমার হয়তো সবটা মনে পড়েনি, কিন্তু এটুকু খুব মনে পড়ছে যে আমি শুধু তোমার কাছেই ফিরতে চেয়েছিলাম। সেই একটা বাক্যে ৮ বছরের দীর্ঘ দূরত্ব, বুকচাপা হাহাকার, অন্তহীন অপেক্ষা আর ভালোবাসা সব যেন এক বিন্দুতে এসে মিলে গেল। আপনি বুঝতে পারলেন, জীবন সবসময় আমাদের সব প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর দেয় না। কখনো কখনো জীবন শুধু এটুকুই বুঝিয়ে দেয় যে যাকে আমরা হৃদয় দিয়ে আগলে রাখি, সে পথ ভুললেও কখনো আমাদের ছেড়ে যেতে চায় না। বন্ধুরা, এটাই ছিল আরতি আর কার্তিকের গল্পের মূল শিক্ষা। ঘর কেবল ইট পাথর আর দেওয়াল দিয়ে তৈরি হয় না, ঘর তৈরি হয় অটুট ভরসা দিয়ে। ভালোবাসা মানে শুধু সুসময়ে একে অপরের হাত ধরা নয়, বরং একটা ভেঙে চুরমার হয়ে যাওয়া মানুষকে সম্মানের সাথে আপন করে নেওয়ার অসীম সাহসের নামই হল ভালোবাসা। আর সত্যকে নদীর অন্ধকার গভীরে আপনি যতই চাপা দিয়ে রাখুন না কেন, কোনো না কোনো প্রদীপের আলোয় সে একদিন ঠিকই বেরিয়ে আসবে। আরতি আর কার্তিকের এই লড়াই আর এই আবেগ
কি আপনার হৃদয় স্পর্শ করেছে? আপনার কি মনে হয় অপেক্ষা কি সত্যিই ভালোবাসার সবচেয়ে শুদ্ধ একটি রূপ? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন হৃদয় ছোঁয়া গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।